আরও একবার সংবাদের শিরোনাম হলো বাংলাদেশ ছাত্রলীগ। ঐতিহ্যবাহী এই সংগঠনটি কি সরকারের জন্য মাথা ব্যথার কারণ হতে পারে? এ নিয়ে এখন অনেকেই প্রশ্ন তুলছেন। অন্যদিকে চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী করার বহুল যে একটি প্রতিশ্রুতি ছিল, সেটির বাস্তবায়ন কতদূর বা আদৌ সেটি হবে কিনা? সবাইকে স্বাগত জানাচ্ছি বিবিসির বাংলাদেশ সংলাপে। আজ প্যানেলে আছেন ভূমি প্রতিমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা সাইফুজ্জামান চৌধুরী, বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আব্দুল্লাহ আল নোমান, বেসরকারি সংস্থা ইপসার প্রধান নির্বাহী আরিফুর রহমান এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক এবং নৃবিজ্ঞান বিভাগের সভাপতি সাদাফ নুরি ইসলাম। সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি বিবিসির বাংলাদেশ সংলাপে। এই অনুষ্ঠানটি আমরা করছি চট্টগ্রামে এবং আপনারা দেখতেই পাচ্ছেন এই অনুষ্ঠানের জন্য যে স্থানটি নির্ধারণ করা হয়েছে এটি একটি বহুল অনেক প্রাচীন একটি বিল্ডিং এবং বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলীয় সদর দপ্তর এটি। তো যাই হোক, অনুষ্ঠানের প্রথম প্রশ্নে সরাসরি চলে যাচ্ছি। আজ অনুষ্ঠানের প্রথম প্রশ্ন করবেন রতন দাস। ধন্যবাদ। আমার প্রশ্ন ছিল, বাংলাদেশ ছাত্রলীগকে নিজস্ব কর্মকাণ্ডের কারণে আওয়ামী লীগের জন্য বোঝা হয়ে দাঁড়াতে পারে? আপনার কি মনে হচ্ছে? আমার মনে হচ্ছে এটা ভবিষ্যতে আওয়ামী লীগের জন্য কিন্তু একটা অনেক বড় বিরাট একটা বোঝা কারণ হয়ে দাঁড়াবে। সেই জন্য আমার এই প্রশ্নটা ছিল। অনেক ধন্যবাদ আপনাকে। সম্প্রতি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত ছাত্রছাত্রীদের উপর যে হামলার অভিযোগ এসেছে ছাত্রলীগের বিরুদ্ধে, সেই প্রেক্ষাপটে এই প্রশ্ন। শুরুটা করতে চাই সাদাফ নুরি ইসলাম। আপনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং ছাত্রলীগ সংক্রান্ত বহু ঝামেলা এখানেও ছিল, আমরা দেখেছি পত্রপত্রিকায়। আপনার কি মনে হচ্ছে? আমার প্রথমেই মনে হয় যে ছাত্র সংগঠন হিসেবে ছাত্রলীগকে আওয়ামী লীগ, কেন্দ্রীয় আওয়ামী লীগ কীভাবে করে সামলাবে তার উপরেই নির্ভর করে আসলে বোঝা হয়ে দাঁড়াবে কি দাঁড়াবে না। যেহেতু একটা বিশ্ববিদ্যালয়ে অভ্যন্তরীণ একটা বিষয়ে ছাত্রলীগের হামলা এবং এমন একটা বিষয় যেখানে হচ্ছে কি ছাত্রদের অধিকার এবং আপনারা নিশ্চয়ই জানেন যে সান্ধ্যকালীন একটি কোর্স চালু করার বিষয়ে আমরা জানি যে পাবলিক বিশ্ববিদ্যালয় হচ্ছে এমন একটা জায়গা যেখানে বিভিন্ন শ্রেণীর সন্তানরা এখানে এসে পড়তে পারে। সুতরাং এটা একটা ছাত্রদের দাবি দেওয়ার বিষয়। সেখানে ছাত্রলীগের হামলাকে যদি সরকার একেবারে নিরপেক্ষভাবে যদি ট্যাকল করতে না পারে, তাহলে নিশ্চিত করেই হচ্ছে কি সেই দায়ভার সরকারকে নিতে হবে। সরকার কি নিরপেক্ষভাবে ট্যাকল করছে? এখন পর্যন্ত তো মনে হচ্ছে না যে নিরপেক্ষভাবে ট্যাকল করছে। কারণ হচ্ছে সরকার করতে চায় বলে আপনার মনে হয়? অ্যাটলিস্ট করতে চায় বলে মনে হয় কিনা বলাটা সাধারণ মানুষের পক্ষে সন্দেহই উদ্রেক করে। কারণ হচ্ছে আপনার সন্দেহ হয় কিনা? আমার অবশ্যই সন্দেহ আছে। কারণ হচ্ছে যারা হচ্ছে ছাত্রদের অধিকারের পক্ষে কথা বলছে, যারা এই দাবির পক্ষে কথা বলছে, তাদের মধ্যে যখন মামলা হয় তখন তো মনে হয় না যেখানে সরকারের কোনো। ধন্যবাদ আপনাকে সাদাফ নুরি ইসলাম। সাইফুজ্জামান চৌধুরী। ওয়েল, ছাত্র লীগের যে বিষয়টা এসেছে, অবভিয়াসলি ছাত্রদের কিছু কিছু বিষয় আমরা যারা সরকার আছি আমাদেরকে কিছুটা বিব্রত অবস্থায় রাখে। তবে আমরা যদি একটু পিছনের দিকে তাকাই, দেখা যায় যে যখন যে সরকার ক্ষমতায় ছিল সে সরকারের ছাত্র সংগঠনগুলো সবসময় কিন্তু নানা এ ধরনের সমস্যা কিন্তু করে আসছে। তবে রাজশাহী সাম্প্রতিককালে যেহেতু ডিসকাশনে এসেছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে ঘটনাটা হয়েছে, অবশ্যই আপনারা নিশ্চয়ই দেখেছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। রাজশাহীর একটি ঘটনা, এছাড়া বহু ঘটনা আছে। তারপর আমি বলছি যেহেতু এটা সাম্প্রতিককালের একটি বিষয়, আপনি যখন মন্ত্রী হয়ে প্রথম চট্টগ্রামে এসেছেন, আমরা খবরের কাগজে দেখেছি যে আপনার অনুষ্ঠানের বাইরেও ছাত্রলীগ মারামারি করেছে, এরকম খবরাখবর। মন্ত্রী হিসেবে আসার পরে এই ধরনের তো তেমন কিছু আমার মনে হয় না। আমি যখন কেন্দ্রীয় হ্যাঁ, ওটা আসলে ধরেন ছাত্ররা বুঝেন তো, বয়স যদি কম, তাদের কম বয়স, ওই বয়সে ছোটখাটো জিনিস থেকে তাদের মেচুরিটি তো ভাবে ডেভেলপ করেনি। তো আমি যেটা বলতে চাচ্ছিলাম, অবভিয়াসলি সেটা অবশ্যই ভালো না, তবে বোঝা হওয়ার বিষয়টা এখনো আমি বলবো না। এবং আমি যেটা একটু আগেই বলছিলাম যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এইটাকে কিন্তু কোনোভাবে প্রশ্রয় দেয়নি এবং আপনারা নিশ্চয়ই দেখেছেন কয়েকজনকে কিন্তু অ্যারেস্টও করা হয়েছে। কিন্তু যাদের হাতে অস্ত্র ছিল তাদেরকে এখনো গ্রেফতার করা হয়নি। তাদেরকে তো পুলিশ খুঁজছে, ডেফিনেটলি খুঁজে পেলে অবশ্যই তাদেরকে অ্যারেস্ট করা হবে। সবাই কেউ আইনের উপর না কিন্তু, এবং
অবশ্যই আমরা আইনি প্রক্রিয়া যা যা করার প্রয়োজন সেটা আমরা অবশ্যই করব। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমি দেখি দর্শকদের কাছে ফিরে যায়, অনেকগুলো তো হাত। প্রথমে মাঝখানে একজন মহিলা যিনি হাত তুলেছেন, আপনি। ধন্যবাদ। আমি যদিও মন্ত্রীর সাথে একমত হতে পারছি না, তার কারণ হচ্ছে এই যে ছাত্রদের হাতে যে আর্মসগুলো দেখা যাচ্ছে, নেতারা যদি না দেয় তাহলে এই আর্মসগুলো আসে কোত্থেকে? আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ। সামনের সারিতে। ধন্যবাদ। আমরা দেখতে পাচ্ছি সম্প্রতি ছাত্রলীগের যে অস্ত্রবাজি সাধারণ ছাত্রছাত্রীদের বিরুদ্ধে, সেটা যদি প্রধানমন্ত্রী আমরা সংসদে দাঁড়িয়ে তাদের পক্ষ নিতেও দেখা গেছে। সংসদে দাঁড়িয়ে তিনি বলেছেন আত্মরক্ষার জন্য তারা এই অস্ত্রবাজি করেছেন। এরপরে কিন্তু এরপরে প্রধানমন্ত্রী আবার বলেছেন সন্ত্রাসী সন্ত্রাসী। আমার প্রশ্ন হচ্ছে, যদি বিরোধী দলীয় নেতাদেরকে যদি যৌথ বাহিনী দিয়ে যেখানে তাকে বের করে আনা যায়, এই সন্ত্রাসীদেরকে সরকার যৌথ বাহিনীকে দিয়ে গ্রেপ্তার করতে পারে না কেন? অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। দ্বিতীয় সারিতে আপনি। ধন্যবাদ। আমি একটা কথা বলতে চাচ্ছি এখানে, সেটা হলো যে শুধু এককভাবে সরকারের উপরে হয়তো কোনো দায়িত্ব চাপিয়ে না দিয়ে আমার মনে হয় আমরা সামগ্রিকভাবে জিনিসটা দেখতে পারি। এবং যখন সুনির্দিষ্টভাবে ছাত্রলীগকে নিয়ে কথা হচ্ছে, আপনার কি মনে হচ্ছে যে সরকার আন্তরিক ছাত্রলীগের এই বিশৃঙ্খলাগুলোকে নিয়ন্ত্রণ করার জন্য? আমার মনে হচ্ছে সরকার আন্তরিক, তবে আরো একটু বেশি আন্তরিক হলে আরো বেশি ভালো হতো, দেশের জন্য, দলের জন্য, সকলের জন্য। অনেক ধন্যবাদ আপনাকে। আরিফুর রহমান। আমি যে বিষয়টি বলতে চাই যে একটা হচ্ছে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটা উদ্যোগ আর সরকারের আন্তরিকতা। এখানে আমার মনে হয় যে অবশ্যই এটা সরকার আন্তরিক, কিন্তু হয়তো এখানে অনেক বাধা বিপত্তি আছে স্থানীয় পর্যায়ে, জাতীয় পর্যায়ে থেকে। কিন্তু আমরা ছাত্রলীগের একটি দুইটি বা কয়েকটি সন্ত্রাসী কর্মকাণ্ডকে নিয়ে কিন্তু পুরো ছাত্র সংগঠন বা ছাত্র রাজনীতিকে কিন্তু আসলে আমরা কখনোই আমরা মূল্যায়ন করব না। মূল কথা হচ্ছে যে এটা সরকারের জন্য বোঝা হয়ে দাঁড়াচ্ছে কিনা। না, এটা ধরেন একটি কয়েকটি বিচ্ছিন্ন ঘটনাকে নিয়ে আসলে সামগ্রিকভাবে আসলে বোঝা হয়ে দাঁড়াবে আমি ব্যক্তিগতভাবে মনে করছেন। এই জন্য আমাদের ছাত্র রাজনীতির কিন্তু একটা বিশাল কিন্তু একটা ঐতিহাসিক তাদের কিন্তু একটা ভূমিকা আছে। আমরা 52, 71 এবং 91 আমরা সবসময় দেখেছি। সুতরাং এই ধরনের যে ঘটনাগুলো, এগুলো কিন্তু অবশ্যই এগুলো নিবৃত্ত হবে এবং সরকারকে আন্তরিক হতেই হবে। যেখানে আমাদের জনগণ অত্যন্ত সচেতন। মনে হচ্ছে আপনার সরকারকে অবশ্যই আন্তরিক হতে হবে, আমি বলেছি। সেটা মনে হচ্ছে কি? জি, আমি মনে করছি যে কেন ইতিমধ্যে কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে এবং আশা করছি যে আগামীতে আমরা আরো কিছু পদক্ষেপ আমরা দেখতে পাবো। যদি দেখতে না পাই তাহলে আমরা যারা সাধারণ নাগরিক, আমরা সরকারের উপর আমরা এটার জন্য আমরা চাপ প্রয়োগ করব, আমরা এটা নিয়ে প্রশ্ন করব। যদি রাজনীতিবিদরা নিশ্চুপ থাকেন, নিশ্চয়ই সাধারণ নাগরিকরা কিন্তু আমরা চুপ থাকবো না। অনেক ধন্যবাদ আপনাকে। বলতে পারি? জি বলুন। আপনি সুনির্দিষ্টভাবে যে বক্তব্যটা উপস্থাপিত হয়েছে সেটা সম্পর্কে কিছু বললেন না। সরকারের জন্য বোঝা হয়ে দাঁড়াচ্ছে কিনা সেটা আমরা বলেছি যে এটা, কিন্তু যদি বলছি যে এটা যদি না থামে তাহলে সাধারণ নাগরিকরা কিন্তু বসে থাকবে না। সাধারণ নাগরিকরা কিন্তু আরেকটা পরামর্শ আপনার, কিন্তু আপনার বক্তব্যটা কি এ সম্পর্কে সুস্পষ্ট নির্দিষ্ট বক্তব্য? আপনার বক্তব্য কি যে সরকারের জন্য বোঝা হয়ে দাঁড়াচ্ছে কিনা আপনি কি মনে করেন? আমি তো মনে করি সরকারের জন্য অবশ্যই এটা বোঝা হয়ে দাঁড়াচ্ছে, এবং এই ঘটনাটাকে যে বিচ্ছিন্ন বলা হচ্ছে, আসলে এটা বিচ্ছিন্ন না। এটা এই ধরনের ঘটনা ক্রমাগতভাবেই চলছে। এই রাজশাহী বিশ্ববিদ্যালয়েই আমি যদি শিবিরকে আপনি বাইরে রাখেন, তাহলে সেখানে যে ওই যে বাম রাজনৈতিক ঐক্য মৈত্রীর সংগঠনের সাথে সেখানে যুদ্ধ হয়েছে, মারা গেছে। তো এই ধরনের ঘটনা বেশ কয়েকটা হয়েছে শিবিরের বাইরে। কাজে এটা বিচ্ছিন্ন ঘটনা বলা যাবে না। মানে রাজশাহীর ক্ষেত্রে ছাত্রলীগই কি সরকারের জন্য একটা বড় সমস্যা? এবং বড় সমস্যা, অনেক বড় সমস্যা সরকারের জন্য। কিন্তু সাইফুজ্জামান চৌধুরী বলছেন যে এই ধরনের ঘটনা আপনারা যখন ক্ষমতা ছিলেন ছাত্রদলও এগুলো করেছে। যদি ছাত্রদল করে থাকে, সুনির্দিষ্টভাবে উনি বলে থাকেন, তাহলে ছাত্রদল এটা ভালো করে নাই। এখানে তো ছাত্রদল করেছে বলে আমি ছাত্রদল করে যখন করেছিল তখন আমার সহযোগী সংগঠন, তখন আপনারা কি পদক্ষেপ নিয়েছিলেন যখন ছাত্রদলগুলো কোন করেছিল? ক্ষেত্রে বললে এটা বলতে পারবো। অনেক পদক্ষেপ তো দেখা হয়নি। কোন ক্ষেত্রে? বহু ঘটনা, যেমন আমার এখানে চট্টগ্রামে ওই ধরনের ঘটনা ঘটে নাই। এখন যদি উনি বলেন যে ঘটেছে, তাহলে আমাকে বলতে হবে এই ঘটনা ঘটেছে। আমি আসি মিস্টার নোমান, এখানে একজন দর্শক বলছিলেন যে ছাত্রলীগ যেগুলো করছে সেটাকে নিয়ন্ত্রণ করার জন্য যৌথ বাহিনীকে ব্যবহার করার জন্য, আপনি কি এটাকে সমর্থন করেন? আমি যেটা মনে করি, যৌথ বাহিনী বলবো না আমি ওইভাবে, আমি বলবো যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যার যে দায়িত্ব আছে এবং আইনের আওতায় যে এরকম করে তাদের শাস্তি বিধান হওয়া উচিত সেটা হবে।
যৌথ বাহিনী হোক, সেটা অন্যভাবে হোক। অনেক ধন্যবাদ। আমি আবার ফিরে আসবো আপনাদের কাছে। দেখি দর্শকরা আবার অনেকেই হাত তুলেছেন। কথা দুটো ছিল ওখান থেকে একটু আমি যদি হ্যাঁ, আমি একটু- আপনার কাছে আসছি একেবারে পেছনের সারিতে। ছাত্রলীগ বর্তমান বাংলাদেশে এমন কোনো বিশ্ববিদ্যালয় আপনারা দেখাতে পারবেন না বা কলেজ দেখাতে পারবেন না যেখানে তাদের ত্রাসের রাজত্ব কায়েম করে নাই। তাহলে এখান থেকে আমরা বুঝতে কি পারি না যে ছাত্রলীগ আওয়ামী লীগের জন্য বোঝার কারণ হয়ে দাঁড়িয়েছে? ধন্যবাদ। অনেক ধন্যবাদ আপনাকে। মাঝখানে আপনি যিনি হাত তুলেছিলেন, মহিলা। ছাত্রলীগের এই ঘটনাটার পরে ঠিক যে মুহূর্তে সরকার যখন তদন্তের নাম করে সেখানে শিবিরের একটি সংশ্লিষ্টতা প্রমাণ করে ঘটনাকে হালকা করার একটা প্রয়াস চালায়, ঠিক সেই জায়গা থেকে দাঁড়িয়ে সরকার কিন্তু কখনোই এ দায়ভার এড়িয়ে যেতে পারে না, এবং যেখান থেকে সে দায়ভারটা এড়িয়ে যেতে পারে না সেখান থেকে কিন্তু ছাত্রলীগ সরকারের জন্য একটা বোঝা হয়ে দাঁড়ায়। অনেক ধন্যবাদ আপনাকে। তৃতীয় সারিতে আরেকজন নারী। ধন্যবাদ। আমার কথা হচ্ছে ছাত্রলীগ ছাত্রদল এরা বড় প্রশ্ন না, আমাদের সন্ত্রাসী রাজনীতি মনোভাব বাদ দিতে হবে। আমরা এদেরকে উস্কে দেই, আমরা এদেরকে সহযোগিতা করি, এদেরকে দলে থাকার জন্য, গদিতে থাকার জন্য লালন পালন করি, এটা ত্যাগ করতে হবে। অনেক ধন্যবাদ আপনাকে। সাইফুজ্জামান চৌধুরী, একজন দর্শক বলছিলেন যে সরকার দায় এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে। আমি এর আগে দুটো প্রশ্নের জবাব দিতে চাই অডিয়েন্স থেকে যেটা এসছে। প্রথম হচ্ছে এখান থেকে যে অস্ত্রের কথা, যে নেতারাই অস্ত্র দিচ্ছে, আমার মনে হয় অস্ত্রের রাজনীতি কিন্তু আর নেই, এখন নেই বললেই চলে। তো সুতরাং নেতাদের আজকাল আসলে অস্ত্র হাতে দেখা গেছে, অস্ত্র বিভিন্ন হাতে দেখা গেছে, সেটা তো আমি অবশ্যই স্বীকার করছি, ডেফিনেটলি এটা তো দিবালোকের মতোই সত্য। তবে যে নেতারে যে অস্ত্র দিচ্ছে সেটা একটু ডিফেন্ড করতে চাচ্ছি। ওই দিন কিন্তু অস্ত্রের রাজনীতির দিন কিন্তু আর নেই। এনিওয়ে, এখানে আরেকটা কথা এসেছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নিয়ে। এখান থেকে একজন বলেছেন যে আত্মরক্ষার অধিকার সবারই আছে। এটা আসলে উনি, ওই দিন আমিও পার্লামেন্টে ছিলাম, পুরো সেন্টেন্সটা আমি জানি না আপনি কতটুকু শুনেছেন, উনি বলেছেন আত্মরক্ষার কথা। তবে এবং সাথে সাথে যারা অস্ত্র নিয়ে করেছেন এটার ব্যাপারে কিন্তু উনি কঠোর কথা বলেছেন এবং তাদেরকে, বিরোধী দল বলছে প্রধানমন্ত্রী এই ধরনের বক্তব্য দিয়ে সন্ত্রাসীদেরকে আরো উস্কে না, দিচ্ছেন। উনি বলছেন যে যদি তাদেরকে আত্মরক্ষার জন্য, তাদেরও তো আত্মরক্ষার একটা বিষয় আছে, কেউ যদি তাদেরকে এভাবে হামলা করে তবে অবশ্যই না, অবশ্যই না, সেটাকে আমি কোনোভাবেই সমর্থন দিতে পারি না। আরেকটা যেটা সরকার দায় এড়িয়ে যাচ্ছে কিনা, আসলে সরকার দায় এড়িয়ে যাচ্ছে আমি সেটা বলবো না। এখানে অনেক সময় আমরা বিভিন্ন নিউজ শুনি, কিন্তু একটা সরকারের পুরোপুরি একেবারে যে পেপার বা বিভিন্ন গণমাধ্যমের নিউজের উপর ভিত্তি করে তো কাজ করতে পারবে না, বিভিন্ন তথ্য সংগ্রহ করে তার উপর ভিত্তি করে কিন্তু অ্যাকশনে যেতে হবে। মিস্টার চৌধুরী, এখানে একটি বিষয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেছেন একটি দৈনিককে যে বিশ্বজিতের ঘটনা সরকারের মাথা নিচু হয়েছিল, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ঘটনা সরকারের নাক কান কাটা গেছে। এই যে ছাত্রলীগ যেগুলো করছে, এগুলোকে কি আওয়ামী লীগের বা সরকারের একজন মন্ত্রী হিসেবে আপনাদেরকে বিব্রত করে? অবশ্যই বিব্রত করে। আমরা কেন এদের দায়ভার নিব, তাই না? আমরা তো চাচ্ছি একটি সুন্দর পরিবেশ সৃষ্টি করার জন্য এবং যে রাজনীতির যে গুণগত পরিবর্তন সেটা আনার জন্য তো আমরা এসেছি, তাই না? ধন্যবাদ আপনাকে। সুতরাং এটা তো ডেফিনেটলি। ধন্যবাদ। আব্দুল্লাহ নোমান, আপনি কিছু বলতে চেয়েছিলেন? আমি বলতে চেয়েছিলাম সেটা হচ্ছে আমি আসলে কিছুটা ভীত সন্ত্রস্ত। তার কারণ গুম খুন আমাকে খুব সন্ত্রস্ত করছে। তো না হলে প্রথমেই বলতাম প্রধানমন্ত্রীর কথা, যে প্রধানমন্ত্রী পার্লামেন্টের যে কথা বলেছেন যে যাদেরকে কাউকে, এটা আমরা ধরে নিচ্ছি যাদেরকে মারা হচ্ছে বা যাদের আক্রমণ, তাদেরও কিন্তু আত্মরক্ষার অধিকার আছে। এই যে প্রধানমন্ত্রীর আত্মরক্ষার অধিকারের কথা বলার মধ্য দিয়ে তারা কিন্তু এখানে অনেক বেশি উৎসাহিত হলো। ধন্যবাদ। প্রধানমন্ত্রীর মতো একজন বললেন যে তাদেরও অধিকার আছে। সেই অধিকার কিন্তু আমি যেটা মনে করি একমাত্র আইনে ছাড়া অন্য কোনো জায়গায় অথবা পাল্টা কোনো উনি বলেছেন যে অবস্থা সবারই তিনি দিতে পারেন না। আত্মরক্ষার অধিকার তিনি আছে, করতে এই কথাটাই পারেন উনি না। বলেছেন। কিন্তু ধন্যবাদ। সবারই আত্মরক্ষার অধিকার আছে, পার্টিকুলার স্পেসিফিক কেসে বলেন না। ওই ঘটনার পরিপ্রেক্ষিতে না, উনি ওই ঘটনার পরিপ্রেক্ষিতে বক্তব্য দিতে গিয়ে কিন্তু বলেছেন যে আত্মরক্ষার অধিকার সবার আছে, তবে তার অর্থ এই নয় যে এই ধরনের সন্ত্রাসী হামলাকে আপনি উনি প্রশ্রয় দিবেন না। আপনি ব্যাখ্যা করেন, আমার কোনো আপত্তি নেই, এটাই ব্যাখ্যা। এটাই কিন্তু এটা ঠিক কিনা যে উনি এটা কথা বলেছেন, শুধু কথা বলেছেন বললে আমি এর পক্ষ বিপক্ষ চাই না। আমি শুধু এটা বলতে চাই যে তিনি বলেছেন
যে এই আমার ঘটনা একটু ওনার আরেকটা কথার উত্তর না এই ঘটনার সাথে সম্পৃক্ত কথা তো আসছে পার্লামেন্ট সেটা আপনি বলেছেন যে অন্য বিচ্ছিন্ন অন্য কোনো ঘটনা নিয়ে বলেন না আমি সাদাফ নুর এই ইসলাম ঘটনায় ওনার কাছে বলেছে আসতে যে চাই। ওনার পরে অধিকার আমাকে আছে একটু কাইন্ডলি আত্মরক্ষার। ফ্লোরটা দিবেন। অর্থাৎ আমার আপনি নোমান রিভলভার সাহেবের দিয়ে একটি মারছেন, বক্তব্য আমার আমি বলতে আরেকটা হয়। রিভলভার দিয়ে আপনাকে মারতে পারি। আপনি বিষয়টা আমাকে আগে এখানে ওরকম না মারতেছেন, আমি কিন্তু। আপনাকে পরে মিস্টার মারবো। নোমান অসংখ্য ধন্যবাদ। সাদাফ নুর ইসলাম, মিস্টার নোমান বলছিলেন যে এই যে প্রধানমন্ত্রীর বক্তব্য আরো উস্কে দেওয়ার মতো, আপনার কি তাই মনে হয়? প্রধানমন্ত্রীর বক্তব্য না, উস্কানি প্রধানমন্ত্রীর তো উস্কে দেওয়ার প্রশ্নটা না, শব্দটা আপনাদের না। দলের থেকে বলা হয়েছে না উস্কে না, আমি বলতে চাচ্ছি প্রধানমন্ত্রীর Protect এই করা বক্তব্য হচ্ছে। কি প্রতিক্রিয়া সৃষ্টি কি- করে কি প্রতিক্রিয়া সৃষ্টি এবং করে যারা বলেন। এইসব ঘটনা ঘটছে তাদেরকে উৎসাহিত করে কিনা। উৎসাহিত করে যে কিনা? একটা বিষয় হচ্ছে যে শিক্ষাঙ্গনে আত্মরক্ষার জন্য যে কোনো রাজনৈতিক ছাত্র সংগঠনের দল যদি অস্ত্র হাতে দৌড়ে বেড়ায় সেটা কখনোই গ্রহণযোগ্য হবে না। এটা হচ্ছে প্রথম কথা। আমি একটু অন্য জায়গায় একটু দৃষ্টি দিতে চাচ্ছিলাম যে আমরা যারা দীর্ঘদিন ধরে শিক্ষাঙ্গনের সাথে জড়িত আছি, আমরা নিজের ছাত্র হিসেবে শিক্ষক হিসেবে দেখছি এবং আপনারা পত্রপত্রিকায় দেখছেন, বাংলাদেশের জন্য এটাই বাস্তবতা হলো যে যে রাজনৈতিক দলই আসুক না কেন, আমরা দেখেছি ছাত্র শিবিরের আস্ফালন, আমরা দেখেছি ছাত্র দলের আস্ফালন, এখন আমরা দেখছি ছাত্রলীগের আস্ফালন। ওই শুধু আমার মনে হয় যে কিছু চরিত্রগুলো বদলে যায় ধন্যবাদ কিন্তু আপনাকে। প্যাটার্নটা সেম থাকে। ধন্যবাদ। এবং আমি একটু যদি আমাকে শেষ করতে দেন, যে আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয় যে যখন ছাত্ররা একটি বিশ্ববিদ্যালয়ের পাবলিক বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের পড়বার পরিবেশের দাবিতে যখন আন্দোলন করে, সেখানে উস্কানিমূলক বলে যারা আন্দোলন করছে তাদেরকে উস্কানি দেওয়া হচ্ছে, মদতদাতা বলে হচ্ছে, তাদের নামে মানে মামলা করা হচ্ছে বা তাদেরকে দোষী সাব্যস্ত করছে, এই জায়গাটায় নজর দেওয়া বোধহয় আমাদের ধন্যবাদ জন্য খুব আপনাকে। একটা সাইফুজ্জামান, আপনি গুরুত্বপূর্ণ। 20 সেকেন্ড সময় পাবেন। জি, আমি 20 সেকেন্ডের মধ্যে বলছি, আমাদের শ্রদ্ধেয় জনাব নোমান সাহেব যে কথাটা বলেছেন, উনি খুব ভীতস্ত মানে ওয়ারিড যে হত্যা এবং গুম। আমি একটু বলতে চাই, বিএনপি থেকে এটা বলা হচ্ছে, কিন্তু কোনো কি সুনির্দিষ্ট দিয়েছে, তারা ফিগার দিতে পেরেছে? আমি আরেকটু কথা বলি, আজকে হেফাজত ইসলামের যে শাপলা চত্বরের যে বিএনপি 300-র উপরের কথা বলছি আর কি, তারা কোনো স্পেসিফিক কোনো কিছু বলতে আজকে পারছে না। চিটাগাংয়ের এটা ঘটনা হচ্ছে মন গড়া কথা। নাম বলতে কিন্তু পারবো আমি একটু তিনজনের। কাইন্ডলি আমাকে একটু শেষ দ্বিতীয় করতে point? দিন। দ্বিতীয় পয়েন্ট যেটা আমি বলছি, শাপলা চত্বরে হেফাজত ইসলাম, সেটা মনে হয় 5ই নভেম্বর ছিল, আমি যদি 5ই ফেব্রুয়ারি মে, 5ই না 5ই মে, 5ই মে, মে হ্যাঁ, ছিল। আচ্ছা বলুন। এনিওয়ে, হেফাজত শাপলা চত্বরের যে ঘটনাটা ছিল, ওখানে আমরা সাবেক বিরোধী দল থেকে বলা হলো যে এখানে হ্যাঁ, অনেকগুলো চৌধুরী, লোক মারা এটা গেছে। আমাদের এই আলোচনার হত্যা বিষয় গুমের নয়। না, এই হত্যা গুমের এখানে রেফারেন্স আমি ছাত্রলীগ বলছি প্রথম না, বলছে। ছাত্রলীগ না, হত্যা গুমের কথাটা যেটা বলছে, ওখানে তো অনেকগুলো কথা এসেছে, এগুলি কিন্তু কোনো তথ্যভিত্তিক না। তো সুতরাং হত্যা গুম যে কথাগুলো আসছে, এটা আসলে ধন্যবাদ আপনাকে স্পেসিফিক সাইফুজ্জামান, জিনিস থাকলে ভালো হয়। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আলোচনা বেশ জমে উঠেছে। আমি এখানে শ্রোতা দর্শকদের জানিয়ে রাখি, বিবিসির বাংলাদেশ সংলাপের উত্থাপিত বিষয়গুলো নিয়ে আপনারা যদি আরো বিস্তারিত মতামত দিতে চান, তাহলে বিবিসি বাংলার ওয়েবসাইট bbcbangla.com, এখানে আপনার মতামত দিতে পারবেন। এছাড়া আপনারা যারা ফেসবুক ব্যবহার করেন, ফেসবুকে বিবিসি বাংলা সামাজিক ফোরামে আপনার মতামত দেবার সুযোগ আছে। এখন একটি ছোট্ট বিরতি নিচ্ছি, আশা করছি ফিরে এসে আপনাদের সাথে পাবো। বিরতির পর আবারও ফিরে এলাম। আপনারা দেখছিলেন বিবিসির বাংলাদেশ সংলাপ। সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ আপনাদের। এবারে পরের প্রশ্নে যাচ্ছি। পরের প্রশ্ন করবেন রুবাইয়া আক্তার। ধন্যবাদ। সরকার অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপির সঙ্গে সংলাপের উদ্যোগ না নিলে আপাতত বিরাজমান স্থিতিশীল পরিস্থিতি কি স্থায়ী হবে? ধন্যবাদ আপনাকে। নির্বাচনের পর মনে হচ্ছে একটা স্থিতিশীল পরিস্থিতি বিরাজ করছে, অনেকে এটা বলেন। যদি বিরোধী দলের সঙ্গে সংলাপের উদ্যোগ না নেয়, তাহলে এটা বজায় থাকবে কিনা? আব্দুল্লাহ নোমান। এটা প্রথম বক্তব্য হলো যে আমাদের দেশে যে ফর্ম অফ গভর্নমেন্ট, এটা হচ্ছে পার্লামেন্টারি, অর্থাৎ সংসদীয় দল গণতন্ত্র মানে বহুদলীয় গণতন্ত্র। তো এই ক্ষেত্রে বিরোধী দলের সাথে, অথবা বিরোধী দল এখন নাই, এখন তো আপনারা প্রধান বিরোধী দল না, খালেদা জিয়া, আব্দুল্লাহ নোমান, এরাই বিরোধী দল হইলে বিরোধী দল না, ইন্ডিভিজুয়াল ধরেন নাই বিএনপি এটা। তো এই অবস্থায় যদি সংলাপের মাধ্যমে আমরা 10ম জাতীয় সংসদে নির্বাচনে ভোট দিতে পারি নাই, এদেশের মানুষ ভোট দিতে পারি নাই, আমরা নির্বাচনে ভোট দিতে চাই। আপনার যদি মূল কাজে যদি ভোট দিতে চাই তাহলে একটা নির্বাচন দরকার, স্থিতিশীলতা এবং এই নির্বাচনের প্রশ্নে সরকারের পক্ষ থেকে উদ্যোগ গ্রহণ করে
অথবা তাদের কোনো পরামর্শ থাকলে সেই বিষয়ে আলোচনা অবশ্যই করা প্রয়োজন। যদি আলোচনা না সংলাপ হয় অবশ্যই প্রয়োজন। যদি আলোচনা বা সংলাপ না হয় তাহলে কি আলোচনা দেশে না হলে অস্থিতিশীলতা তৈরি হবে? সম্পর্কটা যে দূরত্ব সেটা আরো বাড়বে, অস্থিতিশীলতা কি তৈরি হবে? অস্থিতিশীলতা বাড়বে, এটা তো স্বাভাবিক। কারণ একটি বিরোধী রাজনৈতিক দলের তার সাংগঠনিক অধিকার, সাংবিধানিক অধিকার আছে তার কার্যক্রমের, এবং মৌলিক অধিকার তো রয়েছেই। আপনাদের নেত্রী যেখানে আমার মৌলিক অধিকার ক্ষুণ্ণ হবে। আপনাদের নেত্রী খালেদা জিয়া বলেছেন তারা অনন্তকাল বা দীর্ঘ সময় ধরে অপেক্ষা করবেন না, মানে আপনারা বিএনপির কথা বলছি, কয়েকদিন আগে তিনি সংবাদ অপেক্ষা করবেন না, সেই সময়টা কতদিন? সময়ের কোনো বিষয় নেই রাজনীতিতে। আমরা এরশাদের বিরুদ্ধে 10 বছর আন্দোলন করেছি এবং এর মধ্যে 2টি নির্বাচন হয়েছে। যে 2টি নির্বাচনের একটি নির্বাচনে জামাতে ইসলাম, আওয়ামী লীগ সহ আপনার জাতীয় পার্টি অংশগ্রহণ করেছে। আরেকটা নির্বাচনে 88 সালে তারা আওয়ামী লীগ আর সেখানে নির্বাচনে 5 বছর আন্দোলনের জন্য রেডি? পায় নাই। আগামী 5 বছরের জন্য রেডি। আমরা আন্দোলন করেছি ঐক্যবদ্ধভাবে। ধন্যবাদ আব্দুল্লাহ। আন্দোলন কোনো একদম মেপে করা যায় না। আন্দোলন তার প্রক্রিয়াগতভাবে এগিয়ে যায় এবং সেখানে তার ভাগ্য নির্ধারিত। ধন্যবাদ আব্দুল্লাহ নোমান আপনাকে। আরিফুর রহমান, আপাতত যে স্থিতিশীল পরিস্থিতি এটা কি স্থায়ী হবে কিনা সেটাই ছিল ওনার প্রশ্ন। যদি আমি একজন নাগরিক হিসাবে আমরা ইতিবাচক চিন্তা করি যে না, আমরা মনে করছি যে স্থিতিশীলতা আমাদেরকে একটু নিঃশ্বাস নেওয়ার সুযোগ দিয়েছে, এটা স্থায়ী হোক এটা আমরা কামনা করি এবং আশা করছি। কিন্তু এই যে আলোচনা এটা কিন্তু একটা চলমান প্রক্রিয়া, এটা উভয় পক্ষকেই কিন্তু আপনার এই স্থিতিশীলতা রক্ষার জন্য কার্যকরী ভূমিকা দিতে হবে। এটা শুধুমাত্র বিরোধী দলকে আমরা যদি শুধু কেবল আমরা দায়ী করি বা তাদেরকে আমরা বলি তাহলে হবে না, সরকারকেও এটার জন্য উদ্যোগ নিতে হবে এবং এই আলোচনাটাকে চলমান প্রক্রিয়া রাখতে হবে। কারণ এখানে আমরা যদি শুধু সরকারকে দায়ী করি আবার বিরোধী দলকে আমরা বাঁচিয়ে দিই তাহলে হবে না, উভয় পক্ষকে কিন্তু এই আলোচনাটা চলমান রাখতে হবে। কে সংসদে থাকলে, আমার একটু আগে আমাদের শ্রদ্ধাভাজন রাজনীতিবিদ যেটা বলেছেন যে এটা একটা বহুদলীয় রাজনৈতিক পরিবেশ আমরা এটা তৈরি করতে চাই। সংসদে কে প্রতিনিধিত্ব করলো বা কে করলো না সেটার চেয়ে বড় হচ্ছে যে বিএনপি বাংলাদেশের অন্যতম যে বড় দল তার মধ্যে একটি, সুতরাং তার সাথে আলোচনা প্রক্রিয়া এটি চলমান রাখতে হবে। তাহলে আমার মনে হয় যে স্থিতিশীলতা, যদি না হয় তাহলে অবশ্যই ঘটনার পরম্পরায় হয়তো সরকারের যে ভুল ভ্রান্তিগুলো হবে সেগুলো নিয়ে বিরোধী দল রাজনীতি করবে, সেগুলো নিয়ে তারা কথা বলবে, সাধারণ নাগরিক ফুঁসে উঠবে, তো সেখানে অস্থিতিশীলতা তৈরি হবে, কিন্তু আমরা সেটা চাই না। অনেক ধন্যবাদ আপনাকে। এই বিষয়টি নিয়ে দর্শকদের মতামত দেব, আপনি মাঝখানে। বাংলাদেশের রাজনীতিতে বিএনপি এবং আওয়ামী লীগ এই দুটি সর্ববৃহৎ দলকে নিয়ে আবর্তিত, কিন্তু এক্ষেত্রে 10ম সংসদ নির্বাচনে আমাদের আওয়ামী লীগ তথা সরকার এককভাবে নির্বাচন করে ভোটের অধিকার হরণ করে যে নির্বাচন করেছে এবং সরকার গঠন করেছে, সেখানে কি সরকার নিজেই আত্মতৃপ্তি লাভ করছে? এবং এই সরকার কি দীর্ঘায়িত হবে? যদি সংলাপ না হয় তাহলে কি স্থিতিশীলতাটা থাকবে? আমার তো মনে হয় থাকবে না, স্থিতিশীলতা হুমকির সম্মুখীন হবে। ধন্যবাদ আপনাকে। এখানে আরেকজন, আপনি পাঞ্জাবি পরা মাঝখানে। সরকারি দল এবং বিরোধী দল সংলাপ করবে, এটাই অত্যন্ত স্বাভাবিক, কিন্তু যেখানে বিরোধী দল বর্তমান সরকারকে সরকার হিসেবে মানে না, তাহলে ওনারা আলোচনা করলে কি সরকার হিসেবে স্বীকৃতি দিয়ে আলোচনা করবেন? আচ্ছা, অসংখ্য ধন্যবাদ আপনাকে। এটা আব্দুল্লাহ নোমান, আপনাকে উদ্দেশ্য করে এই প্রশ্ন ওনার মনে হচ্ছে। আসলে আলোচনার তো বেশি সময় নেই, না হলে অনেক কথা এর মধ্যে রেফারেন্স হিসাবে আসে। তো বিভিন্ন দেশে দেশে যেখানে যুদ্ধ চলে সে যুদ্ধের মধ্যেও আপনার ফ্ল্যাগ উঁচু করে আলোচনা হয়। এই যে আলোচনা যে বৈধ অবৈধতার প্রশ্নে শুধু হয় বা হয় না তা না, তো এখানে প্রশ্নটা হচ্ছে যে প্রশ্নে অবৈধ বলা হয়েছে, আমাদের রাজনীতিতে আমরা বলেছি যে এই সরকার হচ্ছে 5% জনগণের ভোটের সরকার, সরকার অবৈধ কিন্তু সরকার আছে। ধন্যবাদ আপনাকে আব্দুল্লাহ নোমান। সেই সরকারের সাথে সরকার আলোচনায় অংশগ্রহণ করতে পারে। জি ধন্যবাদ। আর আলোচনায় যদি অংশগ্রহণ না করে, আলোচনার অনেক ফরম আছে, বিভিন্ন ফরমে আলোচনা হবে। ধন্যবাদ আপনাকে। সাইফুজ্জামান চৌধুরী, দেখেন এরশাদের বিরুদ্ধে এরশাদের সাথে আমরা করেছি, আবার আন্দোলনের সংগ্রামে এরশাদের পতনও ঘটিয়েছে। ধন্যবাদ আপনাকে। সাইফুজ্জামান চৌধুরী, এটা কি স্থিতিশীল হবে? অনেকেই বলছে হবে না। আমি এই পরিপ্রেক্ষিতে কিছু কথা বলতে চাই। সংলাপের যেটা বিষয়টা এসেছে, সংলাপের জন্য কিন্তু নির্বাচনের আগেও কিন্তু আমাদের নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু বারবার কিন্তু ডাক দিয়েছিলেন। এখন সংলাপ নির্বাচনের আগেও যে কথা বলা হয়েছে, বিরোধী দল মানে সাবেক বিরোধী দল বলবো এবং বর্তমানে বৃহৎ রাজনৈতিক অন্যতম প্রধান রাজনৈতিক দলই বলি বিএনপি, তারা বলছে সংলাপ।
তাহলে সংলাপটা কি নিয়ে হবে? সেই আবার একই কথা, এই তত্ত্বাবধায়ক সরকার এবং আমাদের বর্তমান প্রধানমন্ত্রীকে মাইনাস করে সংলাপ, তাহলে তো আমরা ঘুরে ফিরে আবার আগের জায়গায় চলে আসছি। আচ্ছা, এখানে আরো একটা বিষয় আছে। এই যে বলছেন বৈধতার প্রশ্ন এসেছে, এখানে একটু গুরুত্বপূর্ণ কথাটা এসেছে আসলে। এখানে আরেকটা জিনিস দেখুন, আপনারা সব আমাদের জাস্ট যে সরকারটা শেষ হলো আমাদের, সেই সময়ে নির্বাচন প্রায় 5000 নির্বাচন হয়েছে, সব লোকাল ইলেকশনগুলো। সব নির্বাচনে আমাদের প্রধান বিএনপি দল, রাজনৈতিক দল, অন্যতম প্রধান রাজনৈতিক দল গেল। আপনি জাতীয় নির্বাচনটিতে গেলেন না, আবার এখন সামনে উপজেলা নির্বাচন হচ্ছে, সেখানে দেখা যাচ্ছে আপনি আবার যাচ্ছেন। তাহলে অর্থাৎ মানে কি? সবকিছুর কেন্দ্রবিন্দু আপনার ক্ষমতায় লাগবে, এটাই বিষয়। এখানে আরেকটা বিষয়, দর্শকরা কয়েকজন আমাদের নোমান সাহেব যেটা বলেছেন 5%, এটা কি ওনাদের মন গড়া কথা? আমাদের স্ট্যাটিস্টিক্স বলে, ডেটাগুলো বলে এভারেজ 40% কিন্তু ভোটার সুনির্দিষ্টভাবে যে আপনি এখন ভোটার যদি শুনেন, যেখানে সংলাপের উদ্যোগ নেবে? আপনি যদি খুব সুনির্দিষ্টভাবে বলেন। প্রথমে বলতে হবে, শুনেন, এখানে তো অনেকগুলো সহিংসতা হয়েছিল, অনেকগুলো আন্দোলন হয়েছে, পেট্রোল বোমা থেকে নিয়ে আমরা তো অনেকগুলো হত্যা দেখেছি। এগুলোর কি হবে? এখন সংলাপ আপনি যে করবেন, কি বেসিসে করবেন? আগের যে পুরনো কথা নিয়ে যদি আপনি সংলাপ করেন, এই সংলাপের কোনো মাইনে নেই আমি মনে করি। আচ্ছা, তার মানে বোঝা যাচ্ছে যে সংলাপ মানে সরকার সংলাপ করতে আগ্রহী নয়। আমরা সবসময় আগ্রহী, কিন্তু সংলাপটা করার জন্য আপনাদের মূল থিম থেকে বের হয়ে আসতে হবে। ধন্যবাদ সাইফুজ্জামান চৌধুরী। সাদাফ নুরী ইসলাম, যে আপাত স্থিতিশীল পরিস্থিতি এটা স্থায়ী থাকবে কিনা সেটাই ছিল ওনার প্রশ্ন, যদি প্রধান রাজনৈতিক দল, অন্যতম বিরোধী দলের মানে বিএনপির সাথে যদি আলোচনা না হয়। না, অবশ্যই তো কোনো সম্ভাবনা দেখি না, স্থিতিশীল থাকবে বলে তো মনে হয় না। তবে একটা বিষয় কি, যে ধরেন যেই দশম নির্বাচনে আমরা পার করে আসলাম, সেখানে তো নানা ধরনের প্রেডিকশন আসলে ফেল করেছে, এবং আমার সেই জায়গা থেকে মনে হয় যে বিরোধী দল বা সাবেক বিরোধী দল বা প্রধান যে বিরোধী রাজনৈতিক দল আছেন, তাদেরও যেমন হচ্ছে এগিয়ে যাওয়ার জন্য বা সংলাপের প্রস্তুতি হিসেবে নতুন কৌশল অবলম্বন করা উচিত, এবং সরকারের তো অবশ্যই উচিত। তার কারণ হচ্ছে কি, আমার মনে হয় যে ধরেন এই দশম নির্বাচনে যে পরিস্থিতি, যে পরিবেশ আমরা দেখেছি, হ্যাঁ, সেটাতে আমি কোনোভাবে মনে করি না যে ধরেন এটা আওয়ামী লীগের বিজয় হয়েছে কিংবা হচ্ছে বিরোধী দলের বিজয় হয়েছে। আমি এই সেকেন্ডে যদি বলেন যে ইকোনমিস্ট পত্রিকা বলছে যে সরকার বিরোধী দলকে, বিশেষ করে তারা বিএনপিকে বলছে কোণঠাসা করার জন্য যা যা করা দরকার সবই করছে, আপনি কি এটার সঙ্গে একমত? এখন কথা হচ্ছে কি, যে রাষ্ট্র যে প্রক্রিয়ায় গড়ে ওঠে, হ্যাঁ, সেখানে তো রাষ্ট্র চাইবে যে সরকার তার হচ্ছে নিজের দখলদারিত্ব বজায় থাকুক, হ্যাঁ, সেই জন্য তার তো সেটা তার ইনএসেন্স একটা বৈধই থাকে। কিন্তু আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আমরা বারবার জনগণকে না নিষ্ক্রিয় ভাবি, আমরা মনে করি যে জনগণ বোধহয় খালি দুটো দল বা তিনটা দলের ক্রিয়নট, সেই জায়গা থেকে বেরিয়ে এসে আসলে হচ্ছে সামনের দিন। ধন্যবাদ আপনাকে সাদাফ নুরী ইসলাম। আমি এবার তৃতীয় প্রশ্নে যাচ্ছি। তৃতীয় প্রশ্ন করবেন ফারহানা আক্তার। ধন্যবাদ। দীর্ঘদিন আগে ঘোষণা দিয়েও সরকার চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী হিসেবে প্রতিষ্ঠিত করেনি, সুতরাং এই ধরনের ঘোষণা দেওয়ার যৌক্তিকতা কোথায়? অসংখ্য ধন্যবাদ। অনেক আগে 90-এর দশকের প্রথম দিকে যখন বিএনপি সরকার ক্ষমতা ছিল, চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী হিসেবে ঘোষণা করা হয়েছিল, কিন্তু সেটা এখনো বাস্তবায়ন হয়নি। এর যৌক্তিকতা কোথায়? সাইফুজ্জামান চৌধুরী, এখন তো আপনারা ক্ষমতায়। দেখেন, আমি চিটং চেম্বার অফ কমার্সের সভাপতি থাকাকালীন অবস্থায় কিন্তু বলেছিলাম রাজধানী, বাণিজ্যিক রাজধানী, সেটাও আমাদের এক ধরনের পলিটিক্যাল স্লোগানই ছিল। বাণিজ্যিক রাজধানী টেকনিক্যালি চট্টগ্রাম বাণিজ্যিক রাজধানী বলতে হবে, কারণ ঢাকা হচ্ছে আসলে বেসিক্যালি পলিটিক্যাল ক্যাপিটাল বলা যায়। এবং এই যে বন্দর নগরী, দেশের অর্থনীতি প্রায় 85% আমদানি রপ্তানি কিন্তু চট্টগ্রাম বন্দর দিয়ে হচ্ছে, এটাকে অবশ্যই বাণিজ্যিক রাজধানী হিসেবে ধরতে হবে। কারণ ইন্ডিয়াতে আপনার যেমন দিল্লি হচ্ছে পলিটিক্যাল ক্যাপিটাল, কিন্তু বম্বে হচ্ছে আপনার ফাইন্যান্সিয়াল ক্যাপিটাল। সো অবভিয়াসলি এই যে বাণিজ্যিক রাজধানীর জন্য যা যা দরকার, সেখানে মনে হয় আমাদের চিরং স্টক এক্সচেঞ্জ আছে, আমাদের বন্দর আছে, আমাদের এখন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আছে, যদিও বা এখানে কিছু কিছু ফুল সুইংয়ে অনেক ইন্টারন্যাশনাল ডেস্টিনেশনাল ফ্লাইটগুলো আসছে না, বাট পর্যায়ক্রমে সেগুলো শুরু হয়েছে এবং এখানে বেশ কর্মকাণ্ড হচ্ছে। আমি মনে করি এটাকে আমাদের বাণিজ্যিক রাজধানী হিসেবে ধরেই নিতে পারে। আমরা এখন আর কিছু করার নাই, এটা তো চলছে, চলমান প্রক্রিয়া, এটা তো চলছে। আপনি মুম্বাইয়ের কথা বলছেন, ইনফ্রাস্ট্রাকচার, মুম্বাইয়ের কথা বলছেন যে একটা বাণিজ্যিক রাজধানীর কিছু বৈশিষ্ট্য থাকে, যেমন সবই তো আছে আমাদের। হ্যাঁ, মানে অনেক যেগুলো ব্যাংক যেগুলো থাকবে, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট থাকবে, এগুলো সব হেড অফিস একটা সেখানে কনসেন্ট্রেটেড থাকে। ওখানে তো ফেডারেল গভর্নমেন্ট সিস্টেম, আমরা বুঝতে হবে ওখানে কিছু স্টেট পলিসিগত আছে, আমাদের তো এখানে ফেডারেল গভর্নমেন্ট সিস্টেম না, এটাও কিন্তু বুঝতে হবে। আমাদের বাণিজ্যিক রাজধানী কর্মকাণ্ড যা যা হওয়ার সবই কিন্তু চলছে, এটা জাস্ট
এটা টেকনিক্যালি ধরে নিতে পারবো না। আপনি বলছেন যে এখানে আর ঘোষণা দিয়ে বাস্তবায়নের কিছু নেই, এটা আছে, অলরেডি ইটস देयर। ধন্যবাদ আপনাকে। আরিফুর রহমান, আমরা যখন বাণিজ্যিক রাজধানী, এটা অবশ্যই এটা আমাদের চট্টগ্রামবাসী দীর্ঘদিনের চাওয়া, এটা বিভিন্ন আন্দোলন সংগ্রামে এটা বেরিয়ে আসছে এবং ইতিমধ্যে অনেকগুলো কাজও হয়েছে। আমরা দেখেছি সব সরকারের আমলেই, এটা শুধুমাত্র বিগত সরকার বা তার আগের যে আপনার 4 দলীয় জোট সরকার ছিল, সবাই তার যার যার উদ্যোগ থেকে অনেকগুলো কাজ করেছে। এখানে আপনারা জানেন যে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার গড়ে উঠেছে এবং চেম্বার অফ কমার্স অত্যন্ত একটা ভালো এবং উদ্যোগ নিয়েছে। আমাদের যে পোর্ট, এটা অনেক আধুনিকায়ন হয়েছে। আমি আসলে ঠিক অবকাঠামোগত উন্নয়নের দিকটা চেয়ে আমি একটু বড় বিষয় এখানে উল্লেখ করতে চাই। যখন আমরা বাণিজ্যিক রাজধানী বলবো, এখানে অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি আমাদের এখানকার সামাজিক নিরাপত্তা, সামাজিক উন্নয়ন, এটা কিন্তু একটা অঙ্গাঙ্গিভাবে এটার সাথে জড়িত। কারণ দেখেন, আপনি অবকাঠামোগত উন্নয়ন করলেন কিন্তু এখানকার সামাজিক নিরাপত্তা বাড়লো না, এখানকার মানুষের যে সামাজিক সেবা তার পরিধি বাড়লো না, তাহলে কিন্তু এই বাণিজ্যিক রাজধানী কিন্তু আসলে এটা স্লোগানই থাকবে। একটা জিনিস আমি এখানে উল্লেখ করতে চাই, আমরা অত্যন্ত কষ্টের সাথে আমরা নাগরিকরা আমরা এটা দেখে থাকি, আমাদের এই চট্টগ্রামে অনেক সম্ভাবনা থাকার পরও শুধুমাত্র আমাদের এখানকার যে দায়িত্বপ্রাপ্ত যে সরকারি প্রতিষ্ঠান বা বিভাগগুলো আছে, তাদের নিজেদের মধ্যে সমন্বয়হীনতার কারণে অনেক ভালো শুভ উদ্যোগ এগুলো সঠিকভাবে কার্যকরী হয় না এবং নাগরিক সুবিধাগুলো নিশ্চিত করতে পারছে না। ধন্যবাদ আপনাকে আরিফুর রহমান। এই বিষয়টি দর্শকদের মতামত নেব। তৃতীয় সারিতে আপনি। চট্টগ্রাম সমুদ্র বন্দরকে বলা হয় বাংলাদেশের অর্থনীতির ফুসফুস। চট্টগ্রামের ভারী শিল্প ইপিজেড প্রতিষ্ঠানগুলো আমাদের অর্থনীতির প্রবৃদ্ধিকে বাঁচিয়ে রেখেছে। আমাদের মোট রপ্তানি আয়ের 76% চট্টগ্রাম নিয়ন্ত্রণ করলেও জাতীয় গ্রিড থেকে গ্যাস এবং বিদ্যুৎ প্রাপ্তিতে চট্টগ্রাম অন্যান্য অঞ্চল থেকে কেন বৈষম্য ও বঞ্চনার শিকার হচ্ছে? অনেক অনেক ধন্যবাদ আপনাকে। একেবারে পেছনের সারিতে সর্বশেষ। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আমরা ইতিমধ্যে জানতে পারলাম সেই 1991 সাল থেকে বাণিজ্যিক রাজধানী হিসেবে ঘোষণা আছে, কিন্তু বাস্তবায়ন হয়নি। চট্টগ্রামের স্থানীয় দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী এবং রাজনীতিবিদদের সমন্বিত প্রচেষ্টা করতে হবে, তাহলে আমাদের এই বাণিজ্যিক রাজধানী করা সম্ভব। অনেক ধন্যবাদ। আমি আসবো আপনার কাছে আবারও। আরেকজন দর্শকের মতামত মাঝখানে আপনি। আমরা দেখছি যে আমাদের যে বিএনপি এবং আওয়ামী লীগ যারা অতীতে ক্ষমতায় ছিল, তারা মুঘল সম্রাটদের মতো ক্ষমতা কুক্ষিগত করে রেখেছে। দেশের সার্বিক উন্নয়নের জন্য যে সময়টুকু দেওয়া দরকার, যে শ্রম দেওয়া দরকার, যেই মেধা দেওয়া দরকার, ওনারা সেটা দেননি। ওনারা অস্ত্রবাজি করে ওনাদের সময় 5 বছর সময় পার করেছেন। তাই বলে আমার মনে হয় বর্তমানে ওনাদেরকে দিয়ে দেশের সামগ্রিক উন্নয়ন আমার মনে হয় অসম্ভব। আমাদের একজন মাহাতির দরকার, আমাদের একজন নেলসন ম্যান্ডেলা দরকার। অনেক ধন্যবাদ। হ্যাঁ, আমি আপনার কাছে আসবো। আপনার কাছে আমি আসবো। আব্দুল্লাহ আল নোমান, বিএনপি যখন ক্ষমতা, আপনি তখন মন্ত্রী, তখন এই ঘোষণাটি এসেছিল না বাণিজ্যিক রাজধানী করার? প্রথম এক কথায় বলে যাই, আগে বলেছি সব সময় তো নেই, অনেক কথা বলার ছিল জাবেদ সাহেবের কথা। আমরা বাণিজ্যিক রাজধানী প্রসঙ্গে থাকবো। তো প্রথম কথা হলো এই যে সংলাপ, সংলাপ প্রসঙ্গে যাচ্ছে না, বাণিজ্যিক। আমি এক কথায় বলে দিচ্ছি, যেই সংলাপের কথা বলা হচ্ছে এটা তো প্রধানমন্ত্রী মিন করে নাই বলে এক কথায় আমি বলতে চাই। এটা নিয়ে বিতর্কের কোনো কারণ নেই। বাণিজ্যিক রাজধানী, আমার অত্যন্ত সৌভাগ্যবান মানুষ আমি, যে বাণিজ্যিক রাজধানীর ঘোষণা দেওয়ার জন্য 1990 সালে যখন প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়, তখন সেই নির্বাচনে সার্কিট হাউসের মাঠে আমি প্রধানমন্ত্রীকে দাবি জানিয়েছিলাম, আমাদের তৎকালীন প্রধানমন্ত্রী মানে নেত্রীকে, যে আপনি যদি ক্ষমতায় অধিষ্ঠিত হন তাহলে চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী করতে হবে। আমার জহিরুদ্দিন খান সাহেব ও ছিলেন, তিনিও খুব জোরের সাথে বললেন যে চট্টগ্রাম হচ্ছে আসলে এই যে সাহেব বললেন এটা হচ্ছে, সেই ঘোষণাটা এসেছিল এবং সেই ঘোষণার প্রেক্ষাপটে যখন তিনি প্রধানমন্ত্রী হলেন তখন তিনি লালদিঘির মাঠে, আমি আবার সেই প্রস্তাবটা তুললাম, 7 পয়েন্ট কাজ হয়েছে সেটা বললাম, বলার পরে তিনি ঘোষণা তো হয়েছে, কাজ কি হয়েছে এটা ইম্পর্টেন্ট। ঘোষণার পরে এখানে আপনার ক্যাবিনেট সেক্রেটারিকে দিয়ে একটা কমিটি গঠন করা হয়েছে। সেখানে তার ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, অবকাঠামোগত বিনির্মাণ চট্টগ্রামে কি হতে পারে যেটা চট্টগ্রাম থেকে করা সম্ভব এবং চট্টগ্রামের জন্য করা সম্ভব, এই দুইটা বিষয় আলোচনা হয়েছে। আলোচনার পরে আমরা ক্ষমতায় ছিলাম না, আওয়ামী লীগ ক্ষমতায় অধিষ্ঠিত হলো। অধিষ্ঠিত 2001 সালে প্রথম মন্ত্রী হয়ে আমি প্রথম চিঠি আবার লিখলাম যে বাণিজ্যিক রাজধানীর বিষয়টা। তখন বাণিজ্যিক রাজধানীর বিষয়টা ক্যাবিনেট সেক্রেটারিকে প্রধানমন্ত্রী তার ক্যাবিনেট থেকে দিয়ে দিলেন। ক্যাবিনেট সেক্রেটারি আমার সাথে আলাপ আলোচনা করে আমরা মিটিং করে সেখানে 16 পয়েন্ট প্রোগ্রাম
যে অবকাঠামোগত বিনির্মাণের জন্য যে 16 পয়েন্ট প্রোগ্রাম হলো এবং সেই আমরা আর অত খুঁটিনাটিতে যাচ্ছি না। ইম্পর্টেন্ট হচ্ছে 16 পয়েন্ট অ্যাপ্রুভড বাই দ্য ক্যাবিনেট। আচ্ছা, ধন্যবাদ। এখন আমি বলতে চাই জাবেদ সাহেব মন্ত্রী, এক এক সময় এক একজন মন্ত্রী থাকবে, দেশ গণতান্ত্রিকভাবে চলবে। তো কাজেই 16 পয়েন্ট প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশনে যেখানে যেখানে উনি দেখে প্রোগ্রামগুলি, উনি জানেনও, ওইটা আমি ওনার বলতেছি, কারণ ওনার সাথে আমার অনেক কাজ হয়েছে। আমরা মিলিতভাবে অনেক কাজ করেছি তখনকার পিরিয়ডে। ধন্যবাদ আপনাকে আব্দুল্লাহ নোমান, ধন্যবাদ আপনাকে। এখনো করব। সাদাফ নুরুল কথা ইসলাম। হলো যে বাণিজ্যিক রাজধানী অবকাঠামোগত বিনির্মাণ হয়েছে, যদি আপনি বলেন কি কি। না, আমি আর সেদিকে যাচ্ছি না। সাদাফ নুরুল এটা ইসলাম, আপনি যদি না জান তাহলে আপনি দীর্ঘ বক্তব্য দিয়েছেন। হ্যাঁ, যেমন ধরেন অবকাঠামোগত বিনির্মাণের শিক্ষা, স্বাস্থ্য, কমিউনিকেশন। শিক্ষা স্বাস্থ্য যেটা বাণিজ্যিক রাজধানী নাই সেখানেও হয় না। এটা হচ্ছে যে বাণিজ্যিক রাজধানী করতে হলে আপনার ঢাকা থেকে এখানে আরেকটা আছে, প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বিশেষভাবে তার নোটের মধ্যে আছে, যেগুলো ক্যাবিনেট থেকে পাস হয়, যেগুলো ক্যাবিনেট সেক্রেটারি লিখে দেয়, সেখানে আছে যে চট্টগ্রামে একটা ব্যাংক এবং একটা বীমা করতে হবে। এটা ডিসিশন অফ দ্য গভর্নমেন্ট, চাইলে সাদাফ নুরুল ইসলাম, সেটা করতে পারে। সাদাফ নুরুল ইসলাম, কি যৌক্তিকতা, যে কি কাজ হয়েছে আপনি কি দেখতে পাচ্ছেন? আমি আরো বরঞ্চ দেখতে, আমি যেহেতু চট্টগ্রামে বড় হওয়া জন্ম থেকে দেখছি, আমার কাছে আরো বরঞ্চ মনে হয় যে ঐতিহাসিকভাবে চট্টগ্রামের যা যা সম্ভাবনা ছিল ধীরে ধীরে তা কমছে। যেমন ধরেন মাল্টিন্যাশনাল কোম্পানি, অনেকগুলো মাল্টিন্যাশনাল কোম্পানির হয়তো এখানেই মানে প্রধান অফিসগুলো ছিল, সেগুলো নাই। এবং আমি ঢাকার দিকে চলে যাচ্ছে। তারপর অনেক ফ্যাক্টরি হচ্ছে ঢাকার দিকেই হচ্ছে এখন তৈরি হচ্ছে। আমি একদম একটু নোমান সাহেবের সাথে একটু দ্বিমত করে বলতে চাচ্ছি যে মানে স্বাস্থ্য অবস্থাটা আসলে খুবই খারাপ। আমরা তো হচ্ছে কি যে একটু জটিল কোনো চিকিৎসার জন্য দরকার হলেও হয় আমাদেরকে ঢাকায় যেতে হবে, না হলে আমাদেরকে বিদেশে যেতে হবে। আপনি মনে করছেন এটা ঘোষণার মধ্যে সীমাবদ্ধ ছিল? ঘোষণার মধ্যে সীমাবদ্ধ ছিল তো বটেই, বাণিজ্যিক রাজনীতি দূরের কথা। যে আমি মনে করি যে দ্বিতীয় বৃহত্তম শহর হিসেবেও যতটুকু চট্টগ্রামের মানে গড়ে উঠবার কথা ছিল, চট্টগ্রাম শহরকে গড়ে উঠবার কথা ছিল, কিছু রাস্তার পরিবর্তন ছাড়া কিছু ধন্যবাদ আপনাকে। আমার হাতে সময় খুবই কম, আমাকে একটু সময় দিবেন। আপনি 20 সেকেন্ড, আমাকে 20 সেকেন্ড দিলে হবে না, আমি একটু না, আমার হাতে সময় কম, আমি বুঝছি, আমাকে একটু বলতে দেন। যেহেতু এখানে কথা এসেছে, দেখেন একটা জিনিস কথা আসে না তো রাজধানী, না আমি বাণিজ্যিক রাজধানী পয়েন্টগুলো বলেছেন। না, পয়েন্টগুলো আপনি তো অলরেডি কিছু বলেছেন এবং ভালোই পয়েন্ট বলেছেন। আমার হাতে সময় অলরেডি ফ্যাসিলিটিসগুলো বলে স্বাস্থ্যের কথা বলেছেন, আমি ওই পয়েন্টটা দেব ওনাকে। কিন্তু এখন আমি যেটা বুঝাতে চাচ্ছি, এখানে একজন অডিয়েন্স বলেছেন যে এখানে সন্ত্রাসের রাজনীতি চলে। দেখেন বাংলাদেশ আজকে যেখানে দাঁড়িয়ে আছে, আমি শুধু আমাদের 5 বছরের ক্ষমতা থাকাকালীন অবস্থায় যে একেবারে পুরো জিনিস হয়েছে আমি সেটা বলবো না, ধারাবাহিকভাবে অনেক কিছু হয়েছে। তবে আমাদের গত 5 বছরের আমল যেটা যদি আপনারা দেখেন, চট্টগ্রামে ব্যাপক উন্নয়ন হয়েছে। আজকে ফ্লাইওভার হয়েছে, আরো ফ্লাইওভার আসছে, এখানে 5 স্টার হোটেল, ফার্স্ট 5 স্টার হোটেল আপনার রেডিসন হোটেল আসছে এখানে তো কাজ হচ্ছে এবং সুতরাং এখানে আরো কাজ হবে। বিদ্যুতের সমস্যার সমাধান হয়েছে এবং আপনি যে কথাটা বলেছেন এখানে যে অনেকগুলো মাল্টিন্যাশনাল কোম্পানি কিন্তু মাইগ্রেটেড টু ঢাকা, ইয়েস এটা হয়েছে, কিন্তু সবচেয়ে বেশি 90-এর দশকের দিকে কিন্তু বেশি হয়েছে এবং এখানে সেগুলো আবার ফিরে আসছে। কিন্তু আমি এখানে শ্রোতা দর্শকদের জানিয়ে রাখি, বিবিসির বাংলাদেশ সংলাপের আগামী অনুষ্ঠানগুলোতে আপনারা যদি অংশগ্রহণ করতে চান তাহলে আপনি টেলিফোন অথবা SMS করতে পারেন 01-752-777-222 এই নম্বরটিতে। এছাড়া আপনি ইমেইলও করতে পারেন এই অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য। ইমেইল করার ঠিকানা সংলাপ@bbc.co.uk। ছোট্ট আরেকটি বিরতি নিচ্ছি, আশা করছি কিছুক্ষণের মধ্যেই ফিরব। বিরতির পর আবারও ফিরে এলাম। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। পরের প্রশ্নে যাচ্ছি এবারে। পরের প্রশ্ন করবেন আসমা রহমান। আমার প্রশ্ন হচ্ছে, আলু চাষিদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য যদি খুব দ্রুত নিশ্চিত করা না যায়, তাহলে কি আলু চাষ আগামীতে হুমকির মুখে পড়তে পারে? অনেক ধন্যবাদ আপনাকে। বাংলাদেশে একটা কৃষিজ পণ্য আলু চাষ, হাজার হাজার যারা কৃষক তারা এটা তো হুমকির মুখে পড়েছেন, এমন কথা আপনারা পত্রপত্রিকায় দেখতে পাচ্ছেন। সেই প্রেক্ষাপটে ওনার এই প্রশ্ন। সাইফুজ্জামান চৌধুরী, হুমকির মুখে পড়বে না, কারণ আলুর চাষ যে কোনো ব্যবসা কিন্তু এভাবে হয়, একটা বছর একটা সিজন ভালো যাবে আর একটা সিজন খারাপ যাবে। তবে এখানে যেটা সমস্যা হয়ে গেছে, এই যে বিগত 6 মাসের
রাজনৈতিক অস্থিরতা, এগুলোর কারণে কিন্তু সমস্যাটা কিন্তু বেশি হয়ে গেছে। আজকে যদি এই অস্থিরতা যদি না থাকতো তাহলে অবভিয়াসলি আজকে আমরা অনেক ক্ষেত্রে কিন্তু ভালো জিনিসটা পেতাম। তো সুতরাং আমি মনে করি এটা হয়তো খুবই টেম্পোরারি, এটা একটা সিজন অনেক সময় খারাপ যায় এবং সামনের দিন যদি আমাদের রাজনীতিশীলতা থাকে। কৃষকরা, আপনি খবরের কাগজে দেখছেন যে কৃষকরা বলছে যে আগে মানে বরাবরের মতোই যে কোনো কোল্ড স্টোরেজ বা হিমাগার নেই। এখানে আমরা অলরেডি ইতিমধ্যে সেগুলো নিয়ে চিন্তা ভাবনা করছি, আরো হিমাগারের প্রয়োজন আছে বলে আমরা মনে করি এবং এগুলো স্টেপগুলো আমরা নিচ্ছি কিন্তু সরকার থেকে, কারণ আমাদের কোল্ড স্টোরেজের প্রয়োজন আছে, শুধু আলু না অনেক কিছুই কিন্তু রাখার প্রয়োজন আছে এবং সেটা আমরা ইতিমধ্যে প্রাইভেট সেক্টরদেরকে এনকারেজ করছি যে তারা আসুক এবং তারা কোল্ড স্টোরেজগুলো করুক। ধন্যবাদ আপনাকে। আরিফুর রহমান, আমি যেটা স্পেসিফিকলি বলতে চাই যে আসলে চাষের খরচ কমাতে হবে। আমরা দেখেছি, আমরা যে রিপোর্টগুলো দেখছি সেখানে যে চাষিরা বলছে যে তারা আসলে চাষ করতে সবচেয়ে বেশি কোথায়? উত্তরবঙ্গে। জি, এবং সেখানে আসলে এই যে আলু চাষ বলেন আরো প্রাসঙ্গে আরো যেসব আমাদের নিয়মিত চাষ, সেখানে কিন্তু তার চাষে তার খরচ বেশি পড়ছে। ফলে হচ্ছে কি তার মানে আপনার লাভের চেয়ে তার আসলে আপনার লোকসানটা বেশি হচ্ছে। তো আমি মনে করি যে রাষ্ট্রকে এটা দায়িত্ব নিতে হবে যে সেখানে আরো ভর্তুকি বাড়াতে হবে এবং হিমাগার সহ তার মার্কেটিং এর জন্য আরো অন্যান্য সেবাগুলো তার কাছে পৌঁছে দিতে হবে, তাহলেই কিন্তু চাষিরা লাভবান হবে। ধন্যবাদ আপনাকে। দর্শকদের কাছে যাই তৃতীয় সারিতে। ধন্যবাদ। আমার বাসা উত্তরবঙ্গে হওয়ায় আমার আলু চাষিদের সাথে আমার একটা সম্পর্ক আছে এবং ওখানে দেখা যায় যে 100 টাকা বস্তা, মানে 50 কেজির আলুর দাম হচ্ছে 100 টাকা, যেখানে মানে পার কেজি 2 টাকা পড়তেছে। এখানে আসার পরে কেন সেটা 30 টাকা বা 40 টাকা বা 50 টাকা হয়? এটাই আপনার কি মনে হয় এই যে তাদের যদি ন্যায্য মূল্য না পাওয়া যায় এটা কি হুমকির মুখে পড়বে? অবশ্যই হুমকির মুখে, এবং এই জন্য মধ্যস্বত্বভোগীদের এবং দৌরাত্মটা একটু কমাতে হবে আর কি। অনেক ধন্যবাদ আপনাকে। এখানে এই পাশে আরেকজন মহিলা চতুর্থ সারিতে। ধন্যবাদ। বর্তমানে উনি বললো যে পদক্ষেপ নিচ্ছে, বাংলাদেশে পদক্ষেপ বারবারে নিতে থাকে, এটা বাস্তবায়ন কেন হয় না? আচ্ছা, আজকাল কিন্তু হচ্ছে, আজকাল কিন্তু ওরকম না যে শুধু কথা হচ্ছে। বর্তমানে চট্টগ্রাম ফ্লাইওভার ভেঙে পড়ে অনেকগুলো মানুষ মারা গেছে, সেটা হয়তো আগে ছিল। আচ্ছা, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। মাঝ বরাবর টি শার্ট পরা। ধন্যবাদ। এটা হরতাল অবরোধ যত কিছু বাংলাদেশে ঘটছে এটার জন্য সরকার কোনো রকম পদক্ষেপ নেয় নাই এবং সেজন্য আজকে ব্যবসায়ীরা, যতটুকু আমি জানলাম বিভিন্ন পত্রিকাতে খবরে, একমাত্র দায়ী হলো বর্তমান সরকার এবং বিগত বিএনপি সরকার দায়ী এই চাষিদের জন্য, লোকসানের জন্য। অনেক ধন্যবাদ আপনাকে। প্যানেলে ফিরে আসে আব্দুল্লাহ আল নোমান। এটা চট্টগ্রামের ইস্যু নয়, কিন্তু উত্তরবঙ্গে যারা হাজার হাজার কৃষক তাদের জন্য এটা বড় ইস্যু, আলু চাষ। আসলে আমাদের যে এগ্রিকালচারাল প্রোডাক্ট, এই এগ্রিকালচারাল প্রোডাক্টের সংরক্ষণ এবং তার যে মার্কেটিং প্রসেস, এটা এখনও চাহিদা অনুযায়ী আপডেটেড হয় নাই, এটা একটা সমস্যা। দ্বিতীয়ত হচ্ছে গ্যাস, তেল এবং তার যে সার, বীজ, এগুলোর প্রাইসটা বেশি, ফলে তার কস্টটা অনেক বেড়ে গেছে। কস্ট বেড়ে যাওয়ার কারণে তার সেখানে আপনার এই সংকটটা দেখা দিয়েছে। আর কোল্ড স্টোরেজ, পরিমাণগত কোল্ড স্টোরেজ বাড়াতে হবে আরও, ওই এগ্রিকালচারাল রেটে বিদ্যুৎ দেওয়া, তো সব কিছু বলা হয়েছে। আমরাও বলেছি, ওইভাবে পারি নাই, কারণ আমি এই সেক্টরের একজন সাবসেক্টরের লোক ছিলাম। আর এখানে এই সরকারের সময় তো বিদ্যুৎ তো প্রায় ধরেন অনেক গুণ বেড়ে গেছে দাম। ধন্যবাদ। তাদের পক্ষে কস্ট মিনিমাইজ করে এই সম্ভবপর হচ্ছে না, অনেকেই চাষ ছেড়ে দিচ্ছে। ধন্যবাদ আপনাকে। সাদাফ নুরি ইসলাম, উনি বলছিলেন যে আলু চাষিরা উৎসাহ হারিয়ে ফেলবে। প্রথমত আমি বলতে চাই কি এটা আসলে খুব কমন একটা দৃশ্য, যে ধরেন এটা বলবো না যে এবছরই আমরা প্রথম দেখলাম যে আলু পথে বিছিয়ে চাষিরা বসে আছে। গত বছর এরকম হয়েছে, আগের বছর এরকম হয়েছে। এই বিষয়ে হচ্ছে কি সরকারের অবশ্যই একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। এক হচ্ছে কিভাবে করে আলুগুলোকে সংরক্ষণ করা, সেটার সাথে সাথে মার্কেটিং করা, এবং আর সঙ্গে সঙ্গে যেটা বিষয় যে আলু নির্ভর খাদ্য উৎপাদনের ক্ষেত্রগুলোকে চিহ্নিত করে উদ্যোক্তাদেরকে উৎসাহিত করা। এবং বিশ্ববাজারে আমরা সকলেই জানি যে আলুর যে এত ভীষণ রকমের পপুলারিটি, মানে এই খাদ্য, মানে আলু থেকে তৈরি করা খাদ্য, নানা ধরনের খাদ্য, এবং যে উদ্যোক্তাদেরকে উৎসাহিত করা, মানে উদ্যোক্তাদেরকে উৎসাহিত করা এবং ক্ষেত্র চিহ্নিত করে হচ্ছে কি একটা মানে পরিবেশে, মানে চাষিদের জন্য তাহলে এটা বিরাট বড় একটা লাভজনক একটা চাষ হিসেবে
পরিগণিত হতে অসংখ্য পারত। ধন্যবাদ আপনাকে সাদাফ নুরি ইসলাম, এবং একই সাথে প্যানেলে বাকি তিনজনকেও আমি ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ রইল আপনারা দর্শক হিসেবে যারা প্রশ্ন করেছেন কিংবা মতামত দিয়েছেন আপনাদেরকেও। আর আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি, অনেকেই হাত তুলেছিলেন কিন্তু সময়ের স্বল্পতার কারণে সেই সুযোগ আমি আপনাদের দিতে পারিনি, সেই জন্য। আর ধন্যবাদ রইল চ্যানেল আই এবং বাংলাদেশ রেলওয়েকে, যারা এখানে আমাদের অনুষ্ঠান করার জন্য সার্বিক সহযোগিতা করেছেন। বিবিসির বাংলাদেশ সংলাপের আগামী অনুষ্ঠানটি হবে ঢাকায়, এবং সেই অনুষ্ঠান দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি।